মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৈশাখের প্রথম বৃষ্টি বলে কথা, তাই প্রতিটি বৃষ্টির ফোঁটা যেন শপথ করেছে ধরিত্রীতে প্লাবনের আবির্ভাব ঘটিয়েই ছাড়বে। সাথে বীভৎস জোরে বিদ্যুতের আওয়াজে গায়ে শিহরণ জেগে উঠছে। ঘন অরণ্যে যেখানে পশু পাখি যাবার আগে দুইবার ভাবে, সেখানে স্রোতস্বিনী শিলাবতীর তীরে দাঁড়িয়ে এক বছর ২৭-এর পুরুষ, না 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 না, এ তো পুরুষ নয়, এ যে কাপুরুষ। জীবনের প্রতি হতাশ হয়ে প্রাণ ত্যাগ করার রাস্তা বাঁচতে বাঁচতে এতটাই অরণ্যের মধ্যে এগিয়ে এসেছে যে দূরে বেড়া কাঠে লেখা নো এন্ট্রি লেখাটাও হয়তো তার চোখে পড়েনি। ছেলেটা এই বৃষ্টির মাঝেও অঝরে কেঁদে চলেছে, আর বিড়বিড় করে কিছু বলতে বলতে হঠাৎ চোখ বন্ধ করে নদীতে ঝাঁপ দিতে এগিয়ে গেল, কোনো কিছুর বিচার বিবেচনা না করে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের জন্য সুভাষিনী বসুর কলমে সাইকোলজিক্যাল থ্রিলার হরর স্টোরি রক্তামিনী। গল্প পাঠে ও দিগন্তের চরিত্রে আমি সৌভিক, শেফালির কণ্ঠে মৃত্তিকা, কুসুমবালার কণ্ঠে অস্মিতা, পার্থ চরিত্রে সৌরভ, মালতী চরিত্রে সুজাতা, ইশিকা, মানি ও বসুন্ধরার ভূমিকায় মনীষা, ঋদ্ধিমার চরিত্রে পত্রালী ও মিতালি চরিত্রে সোনিয়া। অডিও মিক্সিং ও এনহ্যান্সমেন্ট সৌপ্তিকা ও ইন্দ্রজিৎ। গল্পের আবহ সঙ্গীত, নাট্য রূপান্তর ও পোস্টার ডিজাইনে আমি সৌভিক। শুরু হচ্ছে আজকের বিশেষ গল্প রক্তামিনী। জীবন এক রঙ্গমঞ্চ, আর আমরা একজন শিল্পী। শিল্পীর কদর তার শিল্পেই, কিন্তু মানুষের রুচির অবনতি হতে হতে যখন শেষ পর্যায়ে চলে যায়, তখন প্রকৃত শিল্পীদের স্থান হয় মৃত্যুদ্বারে। ঠিক যেভাবে এই সবই একটা কম বয়সী ছেলে নিজের প্রাণের পরোয়া না করে জীবনকে সঁপে দিল ওই আত্মহারা তটিনীর বক্ষে। ঠিক কতটা পরিমাণ হতাশার জীবনকে গ্রাস করলে ৮৪ লক্ষ জনমের পর পাওয়া মানব জন্মও অনায়াসে মানুষ ত্যাগ করতে পারে, তা আজ ওই শিলাবতীর কোলে আশ্রয় নেওয়ার সময় অনুভব করলাম। কি ঠিক বুঝলেন না, তাই তো? আসলে ওই কাপুরুষটা আমি নিজেই। আমি দিগন্ত সান্যাল, আমি এক কবি। কেউ কেউ আমায় পাগলা কবিও বলে, তবে তাতে আমার কোনো আপত্তি নেই। আমার কবিতা কোনো বই বা ম্যাগাজিনে ছাপা হয় না। আমার কবিতা লোকের হাতে হাতে ঘোরে, মানে ওই পাশের গলির চপের দোকানের কাগজে নিজের হাতের লেখা কবিতাগুলো দেখতে পাই আর নিজের উপর হাসি। আসলে মা বলেন, এত কাগজে কি যে আঁকিবুকি কাটিস, তাই প্রতি সপ্তাহে বুলটির বর চপের কাগজের জন্য দর করে নিয়ে যায়। আমি আগেই বললাম, না, মানুষের মধ্যে থেকে রুচি হারিয়ে যাচ্ছে। কবি হতে চেয়েছিলাম, কিন্তু তাতে তো আর পেট ভরবে না। তাই দিন রাত পড়াশোনা করে কোনো রকম একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে একটা ফার্মেসিতে জয়েন করি। সে যাই হোক, বেকারত্বের দুনিয়ায় এত ভালো জব থাকার পরও সুইসাইড কেন করলাম জানতে ইচ্ছা করছে তো? তাহলে চলুন আমার সুইসাইড করার আগের কিছু দৃশ্য আপনাদের দেখাই। হ্যালো, কি হয়েছে? কি এতবার ফোন করছি, তুলতে পারছো না?
না না, মানে এই ফ্রেশ হয়ে খেতে বসছিলাম আর কি। এক্ষুনি একবার অফিসে এসো, খুব আর্জেন্ট আছে। এরপর কিছু বলার আগেই ফোনটা কেটে দিল। এই বৃষ্টির মাঝেও আমি আমার ভাঙা বাইকটা নিয়ে ছুটে গেলাম অফিসে। সেখানে গিয়ে দেখি শেফালি আমার কেবিনের বাইরে দাঁড়িয়ে উঁকি মেরে কিছু দেখে আমাকে বলছে আমাদের ম্যানেজার রত্নাকর ভৌমিক এখানে ইল্লিগাল কাজকর্ম করেছে। সে আমার কেবিনের ফাইল ঘেঁটে কিছু তথ্য সংগ্রহ করেছে বেআইনি কার্যকলাপের জন্য। শেফালির নাইট ডিউটি থাকায় সে এটা দেখে আমাকে ফোন করে ডাকে। তারপর রত্নাকর বাবুর কাছে গিয়ে আমি বলি, ফাইলগুলো আমাকে দিন। কিন্তু উনি আমার কোনো কথা না শুনে আমার সাথে বচসা শুরু করেন। আমাকে বলেন আমি মুখ বন্ধ রাখলে আমাকে মোটা অঙ্কের টাকা দেবেন উনি, কিন্তু আমি তাতে রাজি না হওয়ায় আমাকে ফায়ার করে দেবে বলে হুমকি দেয়। আর সাথে এও বলে যে এমনভাবে প্রমাণ লোপাট করে দেবে তাতে তাদের দোষী সাব্যস্ত করা তো দূর, আমার নিজের ক্যারিয়ারের 12টা বেজে যাবে, কারণ এগুলো সব আমার প্রজেক্টের ফাইল। এরপর আরও কিছু কথা কাটাকাটি হওয়ার পর আমি অফিস থেকে বেরিয়ে আসি। কি হলো, কি দেখছেন? এভাবে এভাবে আমার হাতেরই রক্তটা? না, অল্পের জন্য বড় অঘটন হতে হতে বেঁচে গেছি। কি আর করব, এই দুনিয়াটাই তো স্বার্থের। তাদের স্বার্থ মতো কাজ না করলে আক্রমণ করতে দুইবার ভাবে না। শেষে নিজের প্রাণ বাঁচাতে ওখান থেকে পালিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আমি পারি না এসব, আর পারতেও চাই না। যে কাজে সততা নেই, যেখানে নিষ্ঠার সাথে কাজ করা হয় না, সেখানে শুধুমাত্র অর্থের জন্য নিজের মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে আত্মগ্লানিতে বেঁচে থাকতে চাই না। মরণের হাত থেকে রক্ষা পেয়ে একটু শান্তির নিঃশ্বাস নেব, তার আগেই ফোন এলো আমার মায়ের। কিছু না বলে খেতে বসে উঠে চলে আসায় একের পর এক ফোন করে গেছে। তাড়াতাড়ি ফোনটা তুলতেই হাজারো চিন্তা মেশানো গলায় প্রশ্নের বাণ ছুঁড়ে মারল। আমিও একে একে সব ঘটনা বলে গেলাম, শুধু আমার উপর হামলার কথাটা বলিনি। পাছে চিন্তা করে শুনেছি মা হলো একমাত্র ব্যক্তি যার কাছে এসে শান্তি পাওয়া যায়, কিন্তু আমার কাছে এটা শোনা কথা মাত্র। রিজাইনের কথা শুনে সে ফোনের ওপার থেকেই গাল মন্দ কান্নাকাটি জুড়ে বসেছে। সাথে বাবাও এসে শব্দ শুনে তাল মেলাল। আমার মনে পড়ে গেল সেই প্রথম যখন মিতালি আর আমার সম্পর্কের কথা বাড়িতে জানিয়েছিলাম, সেই দিনটার কথা। মা সেদিনের মতো আজও একই দিব্যি খেল, যদি আমি তার কথা মতো না চলি তাহলে গলায় দড়ি দিয়ে মরবে সে। সেদিন আর আজকের মধ্যে শুধু একটাই তফাৎ, সেদিন মিতালিকে ছাড়ার জন্য মরবে বলেছিল, আর আজ কাজ না ছাড়ার জন্য। আমার অতীত বর্তমান সব গুলিয়ে এক হয়ে যাচ্ছিল। মাথার ভিতরটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। কানে কানে কেবল শোঁ শোঁ আওয়াজ। আজ এত বছরে নিজের মতো একটা সিদ্ধান্ত নিতে পারিনি। প্রতিনিয়ত যেন অন্ধকারে হারিয়ে ফেলেছি নিজেকে। তবু কেউ জানতে চায় না আমি কি চাই। সব সময় হাতের পুতুলের মতো চলি, একদম দম দেয়া পুতুলের মতো। কিন্তু আজ তার দম শেষ। তাই জীবনের প্রথম স্বাধীন সিদ্ধান্ত নিলাম আত্মহত্যা করার। মনে হলো এমন অপ্রিয় জীবন রাখার চেয়ে শেষ করে দেওয়াই ভালো।
যেদিক দুচোখ গেল গাড়ি নিয়ে চলে গেলাম নির্জন অরণ্যে, যাতে মৃত্যুর আগে কিছুটা সময় একান্তে কাটাতে পারি নিজের মতো করে। সেখানে গিয়ে ওই স্বচ্ছ নদীর তীরে গগনভেদী বৃষ্টির জলে ভিজে কেবল মুখ দিয়ে আমার লেখা কবিতার কয়েকটা পংক্তি বলতে লাগলাম শেষবারের মতো। সত্যি বলতে বাঁচার চেয়ে মরা লাগে আজ সোজা, মরার মধ্যে শান্তি আছে, বাঁচাই নিজেকে খোঁজা। কি ভাবছেন মরে গেলাম না? আসলে বলে না, কর্ম করে যাও, ফলের আশা করো না। হয়তো জীবনে কিছু ভালো কাজ করেছিলাম, তাই আজ জীবন আমাকে সেই কর্মের ফল রূপে আমার প্রাণদাতা তথা নতুন বন্ধু রূপে পার্থকে আমার জীবনে এনে দিল। সরল তার মুখ, করুণ তার দৃষ্টি, ছিমছিমে চেহারা, মাথায় ছোট ছোট চুল, উজ্জ্বল গায়ের রং, গালের ডান পাশে একটা ছোট্ট তিল। নদীতে ঝাঁপ দেওয়ার পর আমি ভাবিনি আমি বাঁচব, কিন্তু ওই ফুটফুটে চেহারার বছর 23-এর ছেলেটা তার নিজের প্রাণের পরোয়া না করে আমার প্রাণ বাঁচালো। তারপর আমাকে নিয়ে এলো তার নিজের বাড়িতে। বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চললাম তার বাড়ি। জানি না তার মধ্যে কি এমন আছে, তার কথা শুনতে শুনতে কিভাবে তার বাড়ি অবধি পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। কোনো অরণ্যের মাঝে এমন যে একটা সুন্দর পরিপাটি গ্রাম থাকতে পারে তা আমার কল্পনাতেও ছিল না। চারিদিকে আলো জ্বলছে, সবাই একসাথে হই হুল্লোড় করছে, কেউ আবার তার গল্পের ঝুলি নিয়ে বসেছে গল্প দাদুর আসরে, কেউ তার সমস্ত জ্ঞান দিয়ে গ্রামের সব ছেলে মেয়েকে পড়াচ্ছে গাছের তলায়। গ্রামটা এতটাই সুন্দর যে বৃষ্টিতে যাতে তাদের জীবনযাপনের অসুবিধা না হয় তাই তাল পাতা দিয়ে সুদূর বিস্তৃত এক লম্বা মোটা ছাউনি করে দিয়েছে। এর মাঝ দিয়ে পার্থ আমাকে নিয়ে গেল এক ছোট্ট সাজানো গোছানো বাড়ির কাছে। ভিতরে যেতেই দেখি এক বয়স্ক অন্ধ বৃদ্ধা বসে আছে। আমাদের পায়ের আওয়াজ শুনে বলে উঠল, কে? শান্ত এলি? আরে ঠাকুমা, আমি গো, আমি পার্থ। আমার মানি কেলি? আয় হায় বাচ্চা, ভিতে গেছিস তো মনে হয়। কত করে বললাম ছাতাটা নিয়ে যা, ভিজে তো ঠান্ডা লেগে যাবে তোর। আরে না না ঠাকুমা, কিচ্ছু ঠান্ডা লাগবে না। তোর সাথে আর কেউ এলো বলে মনে হলো। কে, মানি এলো নাকি? ওকে তো ইশিকা আনতে গেছে। আমি তো নদীর পাড়ে বসে মাছ ধরছিলাম, এই নতুন বন্ধুর সাথে রাস্তায় দেখা হলো, তাই সাথে করে নিয়ে এলাম। নাও, এটা আমার নতুন বন্ধু। কি নাম ছিল যেন তোমার? দিগন্ত সান্যাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিগন্ত। একদম ভুলে গেছিলাম আর কি। ঠাকুমা, ও কিছুদিন না এইখানে থাকবে আমাদের সাথে। এই বলে পার্থ আমাকে ইশারা করে ঠাকুমাকে প্রণাম করতে বললে আমি ভুলে গেছি, তাই জিভ কেটে আগে প্রণামটা সারি। ঠাকুমা সহৃদয় মহিলা, তাই আমাকে বুকে আঁকড়ে ধরে পিঠ চাপড়ে বলল, থাক থাক মানি আমার, থাক। তোর জায়গা যে আমার বুকের সোনা, তাই নয়। এই তো পুরো ভিজে গেছিস রে চাঁদ আমার। যা যা, আগে জামা কাপড় বদলে আয় দেখি, আমরা তোদের খাবার ব্যবস্থা করছি। আয় তাড়াতাড়ি আয়। কথা মতো আমি পার্থর সাথে গিয়ে ভিজে জামা পরিবর্তন করে তার দেওয়া জামা প্যান্ট পরলাম। তারপর যথাযথ সময়ে নিচে চলে এলাম খাবার খেতে। দেখি এক মাঝবয়সী মহিলা আমাদের জন্য সিঁড়ির পথে দাঁড়িয়ে আছে। বুঝতে বাকি রইল না এটা পার্থর মা। গিয়ে প্রণাম করতেই সে গালে মাথায় তার স্নেহ হাত বুলিয়ে আশীর্বাদ জানালো। কি অম্লান তার হাসি!
করুণাময় মাতৃরূপের প্রতিমূর্তি আমাদের খাবার টেবিলে নিয়ে গেল। গিয়ে দেখি কই টেবিল নয় তো, এ তো মেঝেতে পাতা আসন। পাশে টেবিল থাকতেও আসনে বসার ব্যবস্থা দেখে একটু অদ্ভুত লাগলো। সেটা আমার মুখ দেখে বুঝতে পেরে কাকিমা অর্থাৎ পার্থের মা বলল, চেয়ার মাত্র 6টা, কিন্তু আমরা সংখ্যায় 9 জন, তাই একসাথে সবাই নিচে বসেই খাই। কি বলো তো, একসাথে খাবার মজাটাই আলাদা, এতে সম্পর্কের গভীরতা বাড়ে। নাও নাও বসো। এই বলে আসনে বসতেই দেখলাম একের পর এক সুন্দর সুন্দর পদ পরিবেশন করা হলো আমার থালায়। এইসব সুন্দর রান্নার জন্য কাকিমাকে ধন্যবাদ জানালে উনি বলেন, না না, এসব আমি কিছুই করিনি। ধন্যবাদ যদি জানাতেই চাও তাহলে এই নাও, আমার এই পাগলি মেয়েটাকে দাও। ওই সব রান্না করে এত সুন্দর করে খাবার পরিবেশন করেছে। আমার চোখ গেল পাশে দাঁড়িয়ে থাকা সেই অপরূপ কিশোরীর দিকে। বয়স প্রায় 18 কি 19-এর সেই শ্বেতবর্ণী কাজল নয়না মেয়েটি সম্পর্কে পার্থের বোন, এটা বুঝতে অসুবিধা হলো না। আমার চোখ যেন তার চোখে আটকে গেল। কি মায়াবী! কোনো ক্রমে চোখ ফিরিয়ে মাথা নিচু করে ধন্যবাদ জানিয়ে খেতে লাগলাম। রাত ভালোই হয়েছে, তাই সারাদিনের ধকলের পর ঘুমের ডাকে আর সাড়া না দিয়ে থাকতে পারলাম না। যাই, এখন ঘুমাই। কাল বলবো পরিবারের বাকি লোকজনের কথা। সকাল প্রায় শেষ বললেই হয়, তবু বিছানা ছেড়ে উঠতে আর মন চাইল না। এতটা শান্ত আর সুখের জীবন তো আগে কখনো পাইনি, তাই বিছানা ছাড়তে দুপুর গড়িয়ে গেল। কাল ওভাবে নদীর জলের হ্যাঁচকা টানে হাত পায়ে চোট লেগেছিল, তবে কাল তা বুঝতে না পারলেও আজ তা চাগাড় দিয়েছে ভালোই। ঠাকুমা গা হাত পা ব্যথা শুনতেই কাকিমাকে বলল, মানিকের বেলায় যে ওষুধটা দিয়েছিলে একেও দাও, ভালো কাজ দেবে, দাও। কথা মতো কাকিমা আমাকে ওষুধ লাগিয়ে এমন ম্যাসেজ করলো যে চটজলদি ঠিক হয়ে গেলাম। এর মধ্যে এক ছোট্ট দস্যি ছেলে এসে আমার সাথে মারপিট করতে লাগলো। তার কাছে সেটা খেলা হলেও আমার কাছে অসহ্য লাগছিল বটে। সেটা হয়তো ছোট থেকে মা বাবার বাধ্য ছেলে, যেখানে বসিয়ে দেবে শুধু সেখানেই বসে থাকবো এমন ছিলাম বলেই এই দুরন্ত বাচ্চাটাকে দেখে আমার সামান্য বিরক্ত আর হিংসা হচ্ছিল। ওহ, ভুলেই তো গেলাম এর সাথে পরিচয় করাতে। এটা পার্থ ছোট ভাই। দুপুর হতেই কাকিমা তার ছোট যাকে ডাকতে লাগলো খাবার দেওয়ার জন্য। ওনার ছোট যাকে ফুল কাকি বলেই ডাকে সবাই, আমিও সেই নামেই ডাকলাম। সে এখন অন্তঃসত্ত্বা। বুঝলাম না এই অবস্থাতেও কেন তাকে কাকিমা রান্না করিয়ে খেতে দিতে বলছে। পার্থকে জিজ্ঞেস করতে বলল কাকিমার নাকি নার্ভের প্রবলেম আছে, তাই তার প্রচণ্ড হাত কাঁপে। ইশিকা গেছে পাশের পাড়ায় পড়াতে। গল্প করতে করতে সন্ধে হয়ে এলো। দেখি সকালের গবরের কাগজটা টেবিলের উপর পড়ে। কাকিমা ওটা থেকে কিছু একটা কাটছে কাঁচি দিয়ে। আমি দেখতে চাওয়ায় আমার হাতে দিল সেই কাগজ। দেখি তাতে লেখা, বরানগরে পরপর 3 বার মেয়ে হওয়ায় ছেলে আবার আশায় 4বার সন্তান হওয়ার আগে পেটের সন্তান আবারও মেয়ে জানতে পারায় চালিয়ে মারল 8 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে। পাড়ার লোকেরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও ইন্টারনাল অর্গান জ্বলে যাওয়ার জন্য সেখানেই মৃত বলে ঘোষণা করেন। খবরটা পড়ে গায়ে কাঁটা দিয়ে উঠল। কাকিমা কাগজটা আমার হাত থেকে নিয়ে ছোট্ট একটা ডাব্বায় ভাঁজ করে ঢুকিয়ে রাখল। আমি কিছু জিজ্ঞাসা করব তার আগেই বলল, ভুল এখন পোয়াতি, এইসব খবর কেউ দেখলে ওর কানে যাবে। এখন এসব খবর শোনা উচিত নয়, তাই কৌটোয় সরিয়ে রাখলাম। ও বুঝলাম। আচ্ছা, আপনারা 9 জন থাকেন বললেন তো, কিন্তু আমি তো 6 জনকেই দেখলাম।
বাকি 3 জন কোথায় তাহলে? তারা তো এখানে নেই, শহরে থাকি। আসলে আমাদের টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু সময় আমাদের থেকে সব কেড়ে নিয়েছিল। আমার শ্বশুর মশাই সহৃদয় ব্যক্তি ছিলেন, তাই ভাই বোনেদের নিজের ছেলে মেয়ের মতোই ভালোবাসা দিয়ে বড় করেছিলেন। কিন্তু তারাই সম্পত্তির লোভে তাকে নেশা করিয়ে তার সব সম্পত্তি নিজেদের নামে করে আমাদের রাস্তায় নামিয়ে দেয়। পার্থ তখন অনেক ছোট, তখন মাথা গোজার জন্য এই জঙ্গলে ঠাঁই নি সবাই। কিন্তু আপনি তো সে সময় আপনার বাপের বাড়ি যেতে পারতেন। আত্মসম্মান। বিয়ের পর মেয়েদের কাছে তার স্বামীর ঘরই তার মাথা গোজার ঠাঁই। আমরা মেয়ে মানুষ, এমনি রাস্তায় রাখলে রাস্তায় থাকবো, কিন্তু স্বামী সংসার ছাড়বো না। এসব তুমি বুঝবে না। সত্যিই আমি বুঝবো না। তারপর এখানে এসেই আস্তে আস্তে আপনারা সব ঘর বাঁধলেন, বুঝলাম। আচ্ছা, এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম হলো শান্তিপুর। এখানে যারা থাকে সবাই এখানে উঠে এসে বসত বেঁধেছে আমাদের মতো। দূর দূর থেকে মানুষ আসে এখানে। এই বলে বাকি কিছু বলতে যাবেন, ঠাকুমার চিৎকারে ঘরে দৌড়ে গেলাম। গিয়ে দেখি ঠাকুমা ঘুমন্ত অবস্থায় চিৎকার করছেন আর আঁতকে উঠে ইশারায় কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন। কাকিমা ছুটে গিয়ে পাশের ঘর থেকে ইনহেলার নিয়ে এসে তাকে বসিয়ে তার বুকে পিঠে হাত ঘষে তাকে দম নিতে সাহায্য করছে। কাকিমা বলল, ঠাকুমার শ্বাসকষ্ট আছে, শুলেই নাকি দম আটকে যায়। এভাবে কথায় কথায় সময় কেটে গেল। আমিও উপরে এসে জানালার ধারে বিশুদ্ধ হাওয়া খেতে বসলাম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। নিচে গিয়ে দেখি আশেপাশে কেউ নেই। ইশিকা আমায় দেখে রান্নাঘর থেকে ছুটে এসে কফি মাগটা আমার দিকে বাড়িয়ে দিল। বুঝলাম কফিটা একটু আগেই করা হয়েছে, তাই এখনো বেশ গরম। সাথে বেশ সুন্দর দেখতে একটা বিস্কিট দিল আমাকে প্লেটে। আমি ইশিকাকে বললাম, ধন্যবাদ এসবের জন্য। বলছি, বাকিদের দেখছি না তো, কোথায় সবাই? দাদার তো আজ নাইট জব, তাই এখনই বেরিয়ে গেছে। আর ঠাকুমাকে নিয়ে মা ডাক্তারের কাছে গেছে। আজ দুপুরে ঠাকুমার যা বাড়াবাড়ি হলো, সাথে ফুলকাকিরও চেক আপটা করিয়ে নেবে বলে তাকেও নিয়ে গেল। আর মানু গেছে পাশের পাড়ায় পড়তে। ও, এই ব্যাপার। বুঝলাম। আমার বেশ ইতস্তত বোধ হচ্ছিল তার সাথে কথা বলতে। আসলে মিতালি ছাড়া কখনোই কোনো মেয়ের সাথে সেভাবে মিশে উঠতে পারিনি। বুঝলাম ইশিকাও যথেষ্ট ইতস্তত বোধ করছে, তাই অযথা কথা না বাড়িয়ে উপরে চলে গেলাম। আচ্ছা, আপনারাই বলুন তো, আমার এই হৃদস্পন্দন এতটা অনিয়ন্ত্রিতভাবে বেড়েই চলেছে কেন? তবে কি দূর, কি যে সব ভাবি আমি। আমার চোখ যেন বারবার ইশিকার মুখটা ভেবে বসছে। মনটা যেন বারবার বলছে এই সুযোগ ওর সাথে কথা বলার, আরো একটু কথা বাড়ানোর। নিজের মনকে শান্ত করতে না পেরে আবারও নিচে চলে গেলাম জল আনার নাম করে। দেখি ইশিকা রান্না করে রাতের খাবার প্রস্তুত করছে। আপনার কি কিছু লাগবে? আপনাকে না, মানে আপনাকে বলছিলাম যে একটু জল পাওয়া যাবে। ইশিকা একটু অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ অবশ্যই। এই বলে একটা ভর্তি বোতল আমার দিকে এগিয়ে দিল। আমি ওটা নিয়ে চলে আসব, আবারও আমার মন যেন টেনে ওর কাছে নিয়ে গেল। কি হলো, আর কিছু লাগবে? হ্যাঁ, বলছিলাম যে এই জলটা না একটু গরম মনে হচ্ছে, একটু ঠান্ডা জল পাওয়া যাবে? দাঁড়ান, ফ্রিজ থেকে দিচ্ছি। এই বলে ঠান্ডা বোতলটা
আমার দিকে এগিয়ে দিল। এরপরও আমার না যাওয়ায় আমাকে বলল, আপনার কি এবার ফুটন্ত জল লাগবে? আমি বেশ লজ্জায় পড়ে গেলাম। না না, আর কিছু লাগবে না, আমি যাচ্ছি। উপরে এসেও যেন সত্যি আর মন লাগছে না। তার কাছে বারবার মন টানছে। বুঝলাম তাকে যথেষ্ট ভালো লেগে গেছে আমার। ভাবলাম মিতালিকে হারালেও ইশিকাকে যে আমি হারাতে চাই না, তাই ভাবলাম নিজের ভিতরের ফিলিংসটা তাকে বলবো। নিচে গিয়ে দেখি যে এখনো রান্নাঘরে সে। আমি তার পাশে গিয়ে বলি, ইশিকা, আমার না তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ বলুন না, কি বলতে চান? জানি না কিভাবে বলবো, তবে কাল যখন তোমাকে দেখেছি আমার মনটা। বাকি কথা বলার আগেই দরজা খুলে কাকিমা আর তার সাথে সবাই ঢুকে পড়ল। এখানের একটা বিশেষত্ব এই যে রাত অবধি এখানে দরজা খোলা থাকে বিনা সংশয়ে। ঢুকে কাকিমা আমাকে দেখে বলল, এ কি, তুমি এখানে কি করছো? আমার কিছু বলার আগেই ইশিকা কথা ঘুরিয়ে বলল, এই তো এই সবে ঘুম থেকে উঠলো, তাই নিচে নেবে কাউকে দেখতে না পেয়ে তোমরা কখন আসবে সেটাই জিজ্ঞাসা করছিল। ও, এই সবে উঠলে? তাহলে একটু কফি করে দিই, কফি খাবে? না না কাকিমা, আমি আর কিছুই খাবো না, আমি উপরে চললাম। যথারীতি রাত হয়ে গেল। সবাই একসাথে বসে খাওয়া দাওয়া সারলাম। ইশিকার চোখের দিকে আর তাকাতে পারছিলাম না। তার মুখ দেখেই বুঝতে পারছি যে তার কাছে সবটাই পরিষ্কার। লজ্জায় লজ্জায় আমার নাক কাটা যাচ্ছে। খেয়ে উঠে রাতে ঘরে শুয়ে আছি, দেখি দরজায় দুবার টোকা পড়ল। আমি গিয়ে ধীর দরজাটা খুলতেই আমার হাত ধরে কেউ আমাকে অন্ধকারে টেনে ধরল। আমি চিৎকার করতে যাব তার আগেই অন্য আরেকটা হাত মুখটা টিপে ছিনি দিয়ে আমাকে নিয়ে গেল উপরে। অন্ধকার ছাদে গিয়ে দেখি সেই অবয়বটি আর কেউ নয়, ইশিকা। আমি অবাক হয়ে ওকে বললাম, এ কি তুমি? এভাবে কেউ নিয়ে আসে? এক্ষুনি ভয় তো প্রাণটা যেত আমার। এইটুকুতেই তোমার এই অবস্থা? তাহলে অমাবস্যার রাতে ভূত সেজে দেখলে আমাকে কি হতো তোমার? দেখো, এসব ভালো হচ্ছে না, কিন্তু এসব ভূত প্রেতের কথা আমার একদম ভালো লাগে না। আমাকে এখানে কেন নিয়ে এলে বলো তো? তোমার মনের কথা শুনতে। তখন যে কথা অসম্পূর্ণ রেখে দিলে সেটা সম্পূর্ণ করবে কে শুনি? আমার মনে পুলক জাগলো। জানি না কি হলো, তবে তবে নিজের মধ্যে সব অনুভূতি লুকিয়ে রাখা ছেলেটা আজ নিজের অনুভূতি প্রকাশ করতে লাগলো তার কাছে। সব বলার পর ইশিকা আমাকে বলল, এর আগে কখনো কাউকে ভালোবেসেছো? আমিও সবটা বললাম তাকে। মিতালির কথা, কিভাবে তাকে স্কুলে প্রথমবার দেখেই মনে ধরেছিল। বাড়িতে পরে জানাতে মা দিব্যি দিয়ে কিভাবে আমাকে তার থেকে সরে আসতে বলেছিল। মিতালির সাথে আর কথা হয়নি কখনো? না, সে অন্য ভালোবাসার মানুষের সাথে এখন সুখে আছে শুনেছি। আমিও তার জন্য অনেক খুশি। বুঝলাম, চলো ঘুমিয়ে পড়ো, অনেক রাত হলো। তোমার উত্তরটা তো জানা হলো না। সময় মতো সব জানতে পারবে। আমরা দুজনেই এসে যে যার ঘরে শুয়ে পড়লাম। আমার ঘরের পাশের ঘরটাই ইশিকার ঘর, তা আমার জানা ছিল না। মানু তার সাথেই ঘুমায়, তাই পা টিপে আস্তে আস্তে ঘরে চলে গেল। আমিও ঘরে এসে শুয়ে পড়লাম। রাত পেরিয়ে সকাল হলো। পার্থ ভোর হবার আগে ঘরে এসে গেছে। সারাদিন পার্থের সাথে অনেক গল্প হলো, সেসব পরে বলবো খন।
দুপুরে খাবার পর সবাই ভাত ঘুম দিলাম মেঘলা দিনে। সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল। আমিও পার্থের সাথে স্টক মার্কেট নিয়ে গল্প সেরে নিচে নামতে কাকিমা বলল, আজ আমাদের পরিবারের এক সদস্য বাড়ল। আমি কিছু জিজ্ঞেস করতে যাব তার আগেই হঠাৎ জোরে ঝড় শুরু হলো। হঠাৎ লোডশেডিং হয়ে গেল। পাশের ঘরে ইশিকা আর মানি বসে কিছু একটা করছিল, কিন্তু আলো যেতেই মানি ভয়ে চিৎকার করে উঠল। সেই চিৎকারে বাড়ি শুদ্ধ সবাই আলো নিয়ে ছুটে গেল তার কাছে। আমিও গেলাম পিছু পিছু। গিয়ে দেখি মানি অদ্ভুত আচরণ করছে। চোখ বন্ধ করে গুটি সুটি হয়ে বসে আছে খাটের কোণে। ইশিকা নিজেও যেন অন্ধকারে থ হয়ে গেছে। আমাদের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন তারা হঠাৎ কোনো ভূত দেখেছে। মানি থরথর করে কাঁপছে আর চিৎকার করছে, চলে যাও, চলে যাও বলে। আমরা কিছু বললেও সে কথা যেন তার কান অবধি পৌঁছাচ্ছে না। সেই 7 বছরের মেয়েটা আর আগের মতো নেই, যেন তার মধ্যে এক অদ্ভুত ভয় জায়গা করেছে। আমি কিছু বলবো তার আগেই মানু তার পাশের টেবিলের উপরে থাকা ফুলদানিটা চোখ বন্ধ করে আমাদের উদ্দেশ্যে ছুঁড়ে দিল। আমার মাথার পাশ দিয়ে গেলেও তার কোনটা আমার কপালে ঠেকে নিমেষে রক্ত বের হয়ে গেল। পার্থ আমাকে ওখান থেকে টেনে নিয়ে চলে গেল ওপরে। কিছুক্ষণ পরেই কারেন্ট এলো। একটু আগেই মানির কান্নার আওয়াজ বন্ধ হয়েছে। হয়তো কাঁদতে কাঁদতেই বেহুশ হয়ে গেছে। পুষ্প কাকি উপরে এসে আমার খাবারটা দিয়ে গেল। জানলাম মানির এটা একটা অসুখ, যে কারণে অন্ধকারেও এত ভয় পায়। ইশিকারও শরীর তেমন ঠিক নেই, তাই সে শুয়ে পড়েছে। পার্থের খাওয়া দাওয়া সেরে শুতে শুতে প্রায় 12টা বেজে গেল। আমার যেন ঠান্ডায় ঘুম আর আসছে না। পার্থের থেকে একটা ঘুমের ওষুধ চেয়ে খেয়েও দেখি তাতে কাজ আর হয় না। ঘুম যেই কে সেই। প্রচণ্ড বৃষ্টির কারণে আবহাওয়া খুব ঠান্ডাও বটে। আমার বড্ড ইশিকার কথা মনে পড়ছে। কি জানি বেচারিটা কেমন আছে। পার্থ পুরো ঘুমে অচেতন। আমার সাথে ও ওষুধ খেয়েছিল বোধহয়। আমি চুপি চুপি গেলাম ইশিকার ঘরের দিকে। দরজাটা এমনি খোলা, তাই দেখলাম মানু আজ উপরে নেই। হয়তো শরীর খারাপ থাকায় কাকিমার কাছে গিয়ে শুয়েছে। আমি ধীরে ধীরে ঘরের মধ্যে ঢুকে দরজাটা দিয়ে ইশিকার পাশে গিয়ে বসে ওর নাম ধরে ডাকতেই ও ঘুমন্ত অবস্থাতেই আমার জামার কলার ধরে আমাকে ওর উপর টেনে নিল। আমি বুঝতে পারলাম তার এই যৌবনের জোয়ার আজ আমাকে ভাসিয়ে দেবে। ধীরে ধীরে আমার ওষ্ঠ তার কোমল ওষ্ঠকে স্পর্শ করল। আমার সমস্ত শরীর জুড়ে এক অন্য উত্তেজনা অনুভব করলাম প্রথমবার। চোখ বন্ধ করে যেন এক অন্য জগতে নিজেকে অনুভব করছিলাম। প্রথমবার কোনো নারীর শরীর এইভাবে স্পর্শ করলাম, তাই নিজের সর্বস্ব উজাড় করে দেওয়া তার শরীরটা আমি সম্পূর্ণভাবে উপভোগ করতে লাগলাম। হঠাৎ চোখটা খুলতে আমি ভয়ে চিৎকার করে উঠলাম, জানি না কি হলো আমার, কিন্তু ভীষণ ভয় পেয়ে চিৎকার করে উঠলাম আমি। আর যাই হোক করে ছুটে বেরিয়ে গেলাম বাইরে। তারপর পার্থকে গিয়ে বললাম, পার্থ, ইশিকা। কি হয়েছে তোমার? এভাবে ডাকছো কেন? পার্থ, ইশিকা কেন? কি হয়েছে ইশিকার? বলো, কি হয়েছে ইশিকার? আমার গলাতেই যেন কথা বের হচ্ছে না। তাই দেখে পার্থ ছুটে ইশিকার ঘরে গিয়ে দেখে এসে আমাকে বলল, কি হয়েছে ইশিকার? আমি তো ও ঘরে গিয়ে দেখলাম সবই ঠিকঠাক। মনি আর ও তো ঘুমাচ্ছে ও ঘরে। তুমি না,
আমাকে একেবারে ভয় দেখিয়ে দিয়েছিলে। মানি? ও হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো ও তো ঘুমোচ্ছে। আমার মাথা খারাপ হয়ে গেছে বোধহয়। চলো তুমিও ঘুমাও, আমিও ঘুমাই। আমার না ঘুম পাচ্ছে আবার। এই বলে পার্থকে ঘুমাতে বললেও কিছুতেই ঘুমাতে পারলাম না। ওখানে ইশিকার বদলে যে ভয়ঙ্কর মূর্তিটিকে দেখলাম, সে কোথায় গেল? আর মানি বা কোথা থেকে এলো ওখানে? এসব ভাবতে ভাবতে মাথা যন্ত্রণাটা দ্বিগুণ বেড়ে গেল। রাত তখন 3:30 হবে। এখনো আমার চোখে ঘুম আসছে না। মাথার মধ্যে এক রাশ ভুলভাল চিন্তা ঘুরপাক খাচ্ছে। তবে কি ছোটবেলার শোনা কথাটাই ঠিক? শুনেছিলাম আত্মহত্যা করতে গিয়ে বেঁচে গেলে নাকি অশুভ শক্তি এসে তাদের টানে তাদের সাথে অন্য জগতে নিয়ে যাবার জন্য। তবে কি আমাকেও? না না না, আমি আর কিছু ভাবতে পারছি না। উফ, কি বিভৎস মাথার যন্ত্রণা। চোখ যেন আবছা হয়ে আসছে। এই ঠান্ডাতেও কপালে যেন ঘাম জমছে। দম বন্ধ হয়ে আসছে। পার্থ ঘুমিয়ে পড়েছে, তাই ওকে আর না বিরক্ত করে জানালার কাছটা গিয়ে দাঁড়িয়ে একটু বাইরের হাওয়া খেতে লাগলাম। কিছুক্ষণ পর চোখ গেল নিচে। দেখি নিচে রাস্তা দিয়ে কয়েকজন মানুষ হাতে শাবল আর কোদাল নিয়ে কোথাও একটা যাচ্ছে। নিশ্চয়ই এরা কোনো অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত। এইসব ভেবেই তাদের পিছু নেবে বলে নিচে নামতে গিয়ে দেখি নিচে বাথরুম থেকে জলের আওয়াজ। আর কেউ যেন বলে ছুড়েছে, চলে গেল চলে গেল। জলের স্রোত বাথরুম ছেড়ে লিভিং রুম অব্দি এসে পৌঁছেছে। সাথে সাথে কি একটা বাজে গন্ধ। বাথরুমের দিকে ছুটে যেতে যাব দেখি রান্নাঘর থেকে প্রচণ্ড পোড়া পোড়া গন্ধ ছাড়ছে। রান্নাঘরে গিয়ে দেখি সেখানে কাকিমা একভাবে দাঁড়িয়ে পরোটা করছে। গরম পরোটা তার হাতে করে চাটু থেকে তুলতেও তার হাতে গরম লাগছে না। তারপর সেই গরম পরোটা হাতে একভাবে ধরে রয়েছে সে। পরোটা থেকে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, কিন্তু সে টের অব্দি পাচ্ছে না। তার চোখের পাতা একদম স্থির। মুখে কোনো স্বাদ নেই। আমি কাকিমা কাকিমা বলে ডাকলেও সে কিন্তু সাড়া দিল না। আমার ভয়ে গা শিউরে উঠছে। আমি ভয়ে ভয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। কিছু বুঝতে না পেরে পার্থকে ডাকতে যাব, আমার চোখ গেল সোফায় চিত হয়ে পড়ে থাকা ইশিকার উলঙ্গ শরীরে। তার লম্বা চুল নিজ মেঝেতে লুটোপুটি খাচ্ছে। তার নব যৌবনের পুষ্পকুড়ি আজ যেন প্রস্ফুটিত হয়েছে তার মধুরস পান করবার তরে। ক্রমে আমার শরীর আর মন তার দিকে আমাকে আবারও টেনে নিয়ে গেল। কিন্তু কিছু অনর্থ হবার আগেই আমার ভ্রম কেটে গেল, যখন ওই দস্যি ছেলে ঘর থেকে ছুটে গিয়ে রান্নাঘরে গিয়ে কাকিমার হাতে থাকা পরোটাটা খেতেই কাকিমা চিৎকার করে কেঁদে উঠল। আমি আবারও ছুটে গেলাম রান্নাঘরের দিকে। গিয়ে দেখি ওই দস্যি ছেলে চুপচাপ বসে আছে রান্নাঘরের কেবিনের পাশে, আর কাকিমা বাচ্চাদের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে যাচ্ছে। আমি কাকিমাকে কিছু বলার সাহস পেলাম না। কিছু বলার আগেই দেখি হঠাৎ কাকিমা সেই পড়ে থাকা পরোটাটার উপর ঝাঁপিয়ে পড়ে পরোটাটা হিংস্র পশুর মতো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি বারণ করতে যাব, একবার আমার দিকে তাকিয়ে আবার খেতে শুরু করলো। আমার সবকিছু যেন বোধগম্যের বাইরে। ছুটে গেলাম বাইরে পার্থকে ডাকতে। গিয়ে দেখি পার্থ ঘরে নেই। বাথটব থেকে জল পড়ার আওয়াজে বাথরুমে গিয়ে দেখি ও বাথটবের মধ্যে ডুবে শুয়ে আছে। আমি পার্থ বলে ডাকতেই ধীরে ধীরে মুখটা তুলে আমার দিকে তাকিয়ে একটু হাসলো। তারপর বাম হাতটা বাড়িয়ে দিল। বলল,
শেষবারের মতো হাতটা ধরো, এরপরে যদি আর না ধরা হয়। এই বলে হেসে আবার বাথটবের মধ্যে ডুবে গেল। আমি বুঝলাম এদের সবাইকে মনে হয় ভূতে পেয়েছে, এই কারণে আসা বারণ হয়তো এখানেও। কেন যে এরা এখানে এসে থাকতে গেল কে জানে। আমি আর একটা মুহূর্ত এখানে থাকতে চাই না, আমি চলে যাব এক্ষুনি এখান থেকে। এই বলে আমার ব্যাগটা অন্ধকারে খুঁজতে যাব, পিছন থেকে ঠাকুমা এসে বলল, এটা খুঁজছিস সন্ত? দেখি ঠাকুমা অদ্ভুত রকম হেসে আমার দিকে একটা বালিশ এগিয়ে দিল, তারপর ঘুরে আবার নিচে চলে গেল। আমি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে দেখি আমার পায়ের তলায় একটা পুতুল পড়ে। আমি দেখি বুঝলাম এটা মানির। তাহলে কি আমার মতো মানিও এসব দেখে ভয়ে? না 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 না, আমাকে ওকে সামলাতে হবে। এই বলে ওর ঘরে যেতেই দেখি ও আমাকে দেখে বলছে, নিয়ে যাও তোমার চকলেট, নিয়ে যাও তোমার ডল, আমার চাই না কিছু। তুমি আমার আঙ্কেল নয়, চলে যাও তুমি। বুঝলাম ওকেও বোধহয় ভূতে পেয়েছে, তাই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ছুটে বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে দেখি সারি সারি লোক সে একই রকম নিষ্পলকভাবে ও ঘরে যাচ্ছে, সে একই গন্তব্যে। আমি ওদের চোখের আড়াল করে ছুটে গেলাম মেইন রোডের দিকে। অন্ধকার অরণ্যে রাস্তা খোঁজা দেয়, তাও নিশানা দেখে ছুটতে ছুটতে দেখি আমি পৌঁছেছি সেই নিষ্ফলক গ্রামবাসীর একত্রিত হওয়া জায়গায়। দেখি সারি সারি মাটি খোঁড়া, মাটির এক পাহাড় হয়ে আছে পাশে। কিন্তু আমি তো অন্য রাস্তায় গেলাম, এদিকে এলাম কিভাবে? এসব ভাবার আগেই আমার চোখ গেল মাটির ঢিপির পাশে থাকা শতাধিক খোদাই করা কবরে। আমার কিছুই মাথায় ঢুকছে না। এমন সময় কি করব না বুঝতে পেরে আমি আবার দৌড় লাগানো শুরু করলাম। ধীরে ধীরে আমার চোখের জ্যোতি ক্ষীণ হয়ে আসতে লাগলো। কখন যে জ্ঞান হারিয়ে গেলাম বুঝতেই পারলাম না। জ্ঞান আসলো পরের দিন সকালে ফোনের আওয়াজে। হ্যালো। হ্যালো, কে? দিগন্ত বলছো? হ্যাঁ, আমি দিগন্ত বলছি। আপনি কে? দিগন্ত, আমি পার্থ বলছি। তুমি কোথায়? কাল রাতে ওই যে ব্যথার ওষুধটা খেয়েছিলে, সেটা মনির হাই ডোজের নার্ভের ওষুধ ছিল। আমি অন্ধকারে বুঝতে না পেরে তোমাকে ওটা দিয়ে ফেলি। আজ সকালে কাগজে নামটা দেখে বুঝি, তারপর সারা গ্রাম ঘুরে খুঁজতে খবর পাই যে কাল ভয়ে হ্যালুসিনেশন করতে করতে তুমি জঙ্গলের মধ্যে চলে যাও। কয়েকজন তোমাকে আটকাবার চেষ্টাও করে, তুমি ভয় পেয়ে পালিয়ে যাও। তোমার সেদিন পড়ে আসা প্যান্টের পকেটে তোমার ওয়ালেট পাই, আর তাতে এই নাম্বারটা পেয়ে তোমাকে কল করি। উফ, বাঁচালে ভাই। আমি তার মানে সব হ্যালুসিনেশন করছিলাম, জেনে শান্তি হলো। তাই ভাবি হঠাৎ সবার কি হলো। আচ্ছা যাই হোক, আমি কাল ভয়ে এই মেইন রোডের কাছে এসে গেছি। এবার বাড়ি ফিরি। মা বাবা খুব চিন্তা করছেন। আবার পরে দেখা হবে, বুঝলে? ধন্যবাদ আমাকে এই কদিন তোমার বাড়িতে থাকতে দেওয়ার জন্য। এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। আরে ভাই, এই সবের দরকার নেই। তুমি শুধু আমি যেটা বলেছিলাম সেটা একটু করে দিও পারলে, আর কিচ্ছু চাই না। আরে সে আর বলতে হবে না। বৌমার কাছে তোমার হাতটা দিয়ে আসবো, আর বৌমাকে বলবো আমার এই বন্ধুটাকে আর ব্যাচেলার না রেখে সংসারী করে দিতে। কেমন? আরে দূর থাক, আর লজ্জা পেতে হবে না। চলো আমি বাড়ি যাই, তারপর আজই বৌমার বাড়ি যাওয়ার চেষ্টা করব, কেমন? চলো, পরে কথা হবে। এই বলে ফোন রেখে বাড়ির দিকে ফিরতে লাগলাম। ওহো, বৌমা বলতে বুঝলেন না তো? আসলে পার্থের প্রেমিকাকে আমি বৌমা বলে সম্বোধন করছি। তার নাম ঋদ্ধিমা। আসলে পার্থের প্রেমিকার জন্য পার্থ একটা গলার হার পাঠিয়েছে, স্মৃতি হিসেবে থাকবে বলে।
ডিস্টেন্সটা অনেকটা বেশি, আর দুজনেরই কম বয়স, তাই হয়তো সবসময় দেখা করা সম্ভব হয় না। তাই আমাকে ও অ্যাড্রেসটা বলে কালই তার গলা থেকে খুলে আমার গলায় হারটা পরিয়ে দিয়েছিল, যাতে আমি ভুলে না যাই। বাড়িতে গিয়ে মা বাবার থেকে বকা খেয়ে সবটা তাদেরকে বলে একটু আবেগপ্রবণ হয়ে একসাথে সময় কাটালাম। তারপর বিকেল হতেই বাবার বাইকটা নিয়ে বের হলাম ঋদ্ধিমার বাড়ির উদ্দেশ্যে। প্রায় ঘণ্টাখানেক পর তার ঠিকানায় পৌঁছে বাড়ির দরজায় কড়া নাড়লাম। দরজা খুলল এক বছর 45-এর ভদ্রলোক। তার কাছে ঋদ্ধিমাকে ডেকে দিতে বললে ভিতর থেকে বেরিয়ে এলো এক বছর 23-এর মেয়ে। পার্থর থেকে শোনা ঋদ্ধিমার বর্ণনার সাথে সম্পূর্ণ মিলল না। এ তো কোনো বলিষ্ঠ শরীরের নয়, এ যে দীর্ঘ ব্যাধিতে আক্রান্ত এক জীর্ণকায় চেহারা, চোখের তলায় কালশিটের দাগ, উস্কো খুস্কো চুল, যেন এক অঘরে কোনো ক্রমে দিন কাটাচ্ছে। আমাকে দেখে বলল, কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। হ্যাঁ, মানে আমি আপনাকে না কিছু দিতে এসেছি। এই বলে জামার ভিতর থেকে হারটা বের করে খুলে তার দিকে বাড়িয়ে দিলাম। এটা দেওয়ার জন্য না পার্থ আমাকে আপনার কাছে পাঠিয়েছে। ঋদ্ধিমা আমার হাত থেকে ওটা ছিনিয়ে নিয়ে লকেটটা দেখে চিনতে পেরে কাঁদতে কাঁদতে বসে পড়ল। তার কান্নায় তার মা ভিতর থেকে বেরিয়ে এসে তাকে সামলাতে লাগলো। তারপর ওর মাথায় যেন এক রাশ চিন্তা একসাথে দন্ত বাঁধালো। তারপর বলল, আপনিও তার মানে গিয়েছিলেন পুরুলিয়া ওদের সাথে? আপনি এলেন, কিন্তু ও তো পুরুলিয়া? না না, আমি পুরুলিয়া কেন যাব? তাহলে এই যে বললেন পার্থ দিয়েছে, আর এটা তো পার্থরই হার, তাহলে আপনি কিভাবে পেলেন? আরে আমাকে তো কাল রাতে ওর বাড়ি শান্তিপুরে দিয়েছে। কি যাতা বলছেন কি আপনি? শান্তিপুরে ওর বাড়ি হতে যাবে কেন? ওর বাড়ি তো এই পাড়াতেই, আর ও আপনাকে কিভাবে এটা দেবে? এই বলে ঋদ্ধিমা আমার হাতটা টেনে ঘরে নিয়ে এসে তার ঘরে থাকা দেওয়ালে গলায় মালা ঝোলানো একটা ফটোর সামনে এসে বলল, বলুন কিভাবে দেবে? আমি মুখ তুলে দেখি দেওয়ালে ফুলের মালা দেওয়া এই ফটোটি আর কারোর নয়, স্বয়ং পার্থর। আমি আমার ঘোর সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? পাশ থেকে ঋদ্ধিমা বলল, এবার বলুন, আজ থেকে 4 মাস আগে মারা যাওয়া ছেলেটা কাল কিভাবে আপনার সাথে কথা বলল? এই তো কদিন আগেরই কথা। সকালবেলা অফিস যাবে, হঠাৎ কানাই আর বিভাস এসে ওকে বলল দিনেশ আর ওরা দুজন পুরুলিয়া যাবে, ওদের একটা বন্ধুর বাড়ি, কিন্তু গাড়ির অসুবিধা হচ্ছে, তাই ওকে ওদের সাথে বাইকটা নিয়ে যেতে। আমাকে ফোন করতেই আমি ওর বাড়ি গিয়ে নিজে ওর ব্যাগ পছন্দ করে দিলাম। 2 দিন পর ওর জন্মদিন, তাই ওর জন্য কিনে আনা জামাটা দেখে ও পড়তে চাইলেও আমি ওকে পড়তে দিইনি। বলি, কাল আসো, পরশু তোমার জন্মদিনে এটা পরবে, আর আমি সঙ্গে ম্যাচিং শাড়ি পরবো। ও যেতে চায়নি, কিন্তু আমি বললাম, যাও না, বন্ধুদের সাথে একটু ঘুরে এসো, ভালো লাগবে। ওটাই আমার কাল হয়েছিল।
সেদিন দুপুরে ওখানে ঝিলে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ওরা চারজন। যার বাড়ি গিয়েছিল ওদের বাঁচাতে গিয়ে সাথে ও ডুবে যায়। বেলা পেরোতে গ্রামের লোকেরা সবাইকে খুঁজতে একদিন লেগে যায়। শেষে পরের দিন যখন ওদের নিয়ে আসা হলো, পুরো পাড়ায় হাহাকার। যাবার দিন ভাইকে স্টার্ট দিয়ে আমার দিকে হাতটা বাড়িয়ে বলেছিল, শেষবারের মতো হাতটা ধরো, এরপরে যদি আর না ধরা হয়। শেষবারের মতো হাতটা ধরো, এরপরে যদি আর না ধরা হয়। আর কিছু বলতে পারল না ঋদ্ধিমা। ওর গলা আটকে গেল, কান্নায় ভেঙে পড়েছে ও। আমিও নিজেকে সামলাতে না পেরে বাইরে বেরিয়ে আসবো এমন সময় বাড়ির বাইরে লোকের ভিড় জমে গেছে। এতদিন পর ওর হার আমি কিভাবে নিয়ে এলাম এটা জানতেই সবাই ব্যস্ত। আমি তাদের সবটা বললেও কেউ বিশ্বাস করলো না আমার কোনো কথা। শেষে পার্থকে কল করতে যাব এমন সময় দেখি কোথায় আমার ফোনে পার্থের নম্বর তো দূর। সেদিন নদীতে ঝাঁপ দেবার পর আমার ফোন তো খারাপ হয়ে অফ হয়ে পড়ে আছে। গ্রামের লোক ভাবলো আমি হয়তো ওদের ঝিলে ডুবিয়ে মেরেছি। এখন ওর বাড়ির লোকের কাছে মিথ্যে গল্প বেঁধে তাদের টাকা পয়সা হাসিল করব, এই সন্দেহে রীতিমতো তারা মারতে শুরু করলো আমাকে। আমি তাদের বললাম আমার সাথে শান্তিপুরে যেতে, তাহলেই তো সবটা পরিষ্কার হবে। তাতে রাজি হলো আমার সাথে কিছুজন। গোটা 25 পাড়ার লোক গেল। মোটামুটি একটা পথ নির্দেশ দিয়ে সেই জায়গায় পৌঁছে আমি কোথায় শান্তিপুর, কই সেই বাড়ি? এ তো কেবল ঘন অরণ্য। আমার আর নিজেকে নির্দোষ বলে প্রমাণ করার রাস্তা পেলাম না। ওরা আমাকে ধরে পুলিশের কাছে নিয়ে যাবে এমন সময় সবার চোখে ধুলি দিয়ে আমি ওদের হাতের নাগাল থেকে পালালাম নিজেকে রক্ষা করতে। বাড়ি ফিরতে যাব দেখি চায়ের দোকানে একজন চা খেতে এসে বলছে, শুনেছ সান্যাল বাবুর ছোট ছেলেটা নাকি ওদের বসকে খুন করেছে, তাই পুলিশ ওকে খুঁজছে। ওই তো কি দিগন্ত সান্যাল নাকি নাম ছেলেটার, তাই না? আমার মাথা আর কাজ করছে না। কি হচ্ছে কি আমার সাথে? আমি আবার আমার বসকে কখন খুন করলাম? লোকের চোখ ঢাকা দিয়ে আমি ডাস্টবিনের পাশে বসে মুখটা ঢেকে একটা এসটিডি বুথ থেকে ফোন করলাম আমার কলিগ শেফালিকে। ও বলে যে রত্নাকর ব্যানার্জি 3 দিন আগে মারা গেছে। যেদিন আমার সাথে ওর কথা হয় সেদিন রাতেই, কিন্তু যেহেতু সেদিন রাতে তার সাথে আমার বচসা হয় আর আমার সাথে হাতাহাতি হয়, তাই এখন পুলিশের কাছে মেন সাসপেক্ট আমি। শেফালি আমার কলিগ, আমার বোনের মতো। একমাত্র ওই ছিল যার সাথে আমার অফিসে খুব ভালো সম্পর্ক ছিল। ও আমাকে গা ঢাকা দেবার ব্যবস্থা করে দেবে এই আশায় ওকে ফোন করে ওর বলা মতো জায়গায় চলে যাই। রাত হয়ে যায়। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় পার্থের আওয়াজে। দিগন্ত, দিগন্ত ওঠো, ওঠো দিগন্ত, দেখো কাদের নিয়ে এসেছে সাথে করে। আমার ঘুমটা ভাঙতেই আমি আঁতকে উঠলাম। পার্থ, পার্থ তুমি এখানে? কি হলো? আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার বন্ধু। এই দেখো, দেখো কাদের নিয়ে এসেছি। তোমার সাথে দেখা করবার জন্য নিয়ে এসেছি, একবার দেখো। এই বলে
পার্থের পিছন দিক থেকে এক এক করে বেরিয়ে এলো কাকিমা, ইশিকা, ফুল কাকি, দস্যি ছেলে, মানু আর ঠাকুমা। আমি আমি আমতা আমতা করে বললাম, তোমরা কি তাহলে আর বেঁচে নেই? না রে মিনসি, আমরা তো সেই কবেই মরে ভূত হয়ে গেছি। আমার স্বামী মরে যাবার পর আমার ছেলে বউ সব সম্পত্তি নিজের নামে করবে বলে আমাকে ঘুমন্ত অবস্থায় মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। ছটফট করতে করতে দম আটকে আমি মরে যাই। কতটা কুলাঙ্গার সন্তানের জন্ম দিলে! জন্মদাত্রী মাকে সন্তানরা মারতে একবার হাত কাঁপায় না। আমি জানি রে। এরপর কাকিমা বলল, সেই ছোটবেলায় বিয়ে করে গিয়েছি শ্বশুর বাড়ি, কিন্তু বাড়ির চেয়ে নরক বেশি শান্তির মনে হয়। বিয়ের পর থেকে স্বামীর ভালোবাসা কখনো পাইনি। সে চলতো তার মায়ের কথায়। মা উঠতে বললে উঠতো, বসতে বললে বসতো। বিয়ের 10 বছরেও বাচ্চা না হওয়ায় তার মায়ের কথায় কম গায়ে হাত তোলেনি সে আমার উপর। অনেক ঠাকুরতলা বদ্যি দেখে শেষে একটা বাচ্চা হয়। তারপরেও শান্তি আসেনি আমার জীবনে। সকাল থেকে রাত অবধি একভাবে সংসারের কাজ করা, বাচ্চা সামলানোর পরও তার মা আমার নামে এত মিথ্যে কথা লাগাতো যে সংসার ভাঙার অবস্থা। এদিকে ছেলেও বড় হচ্ছে, বাবা মাকে মারছে দেখলে সেও তো বড় হয়ে এমনই হবে। আর এই সংসার ছেড়ে যাবার কোনো রাস্তা আমার ছিল না। তাই অজ্ঞতা সব শেষ হয়ে যাবার আগে একটু সুখে থাকার জন্য একদিন আমার শাশুড়ি মা পরোটা খেতে চাইলে আমি তার মধ্যে বিষ মিশিয়ে দিই। কিন্তু কোনো কারণে সে সেটা না খেয়ে বাথরুমে যাওয়ায় আমার খোকা সেটা খেয়ে সঙ্গে সঙ্গে মুখ দিয়ে ফেনা ফেলে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলে। ও আর নেই। যার জন্য বাঁচতে চেয়েছিলাম সেই যখন আর রইল না, আমি কি করব? তাই বাকি বিষটা খেয়ে আমিও। পুষ্পার ঘটনা তো তোমায় অজানা নয়। সেদিন খবরের কাগজ কাটা টুকরোটা ওকে নিয়েই লেখা ছিল। মুহূর্তের মধ্যে চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। আমার চোখ দিয়ে জল ঝরে পড়ল। হঠাৎ চোখ গেল মানির দিকে। ওই শিকার পিছন দিক থেকে উঁকি মারছে। ওর মৃত্যুর কারণ জিজ্ঞাসা করতে পার্থ ওকে ইশিকার পিছন থেকে হাত ধরে সামনে এগিয়ে নিয়ে আসলো। দেখলাম সাদা ফ্রকের নিচেটা রক্তে ভিজে গেছে। গল গল করে পা বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। আমার 2 চোখের পাতা বন্ধ হয়ে গেল। তার অন্ধকারে চিৎকার করার যন্ত্রণা আমি এখন ভালোভাবে অনুভব করতে পারছি। আমার 2 চোখ দিয়ে কেবল জল গড়িয়ে পড়ছে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, তুমি ঠিক আছো? ও কাঁদো কাঁদো গলায় যন্ত্রণায় পেট টিপে বলল, খুব কষ্ট হচ্ছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। অঝরে কেঁদে চললাম নিঃশব্দে। এরপর আমার চোখ গেল পাশে দাঁড়িয়ে থাকা ইশিকার উপর। ইশিকা এগিয়ে এসে বলল, আমি মা বাবার একমাত্র মেয়ে ছিলাম। বাবা পেশায় ইঞ্জিনিয়ার আর মা ডাক্তার। পড়াশোনায় মেধাবী আর সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হওয়ার পরও ভালোবেসে ফেলি আমাদের থেকে একটু বড় পাড়ার এক রিকশার দোকানের দাদাকে। বলে না ভালোবাসা অন্ধ,
তাই আমিও অন্ধের মতো তার হাত ধরে বাড়ি ছেড়ে শহরে আসি, এই ছোট বয়সেই সংসার করব বলে। কিন্তু ওই যা হয়, মিথ্যে ভালোবাসার প্রতারণা করে আমাকে বিক্রি করে দিল বেশ্যাখানায়। আমার ভালোবাসা বিক্রি হলো মাত্র 50,000 টাকার বিনিময়ে। আমি ওকে বারবার বলি আমাকে ছেড়ে দিতে, আমি বাড়ি গিয়ে এর চেয়েও বেশি টাকা দেব, কিন্তু শুনল না। ওই অন্ধকার এক কামরার ঘরে আমার ওপর ঝাঁপিয়ে পড়তো ভিন্ন ভিন্ন মানুষ, কারোর বোনের বয়সী তো কারোর মেয়ের বয়সী, কারোর নাতনির বয়সী আমি। কিন্তু তাদের মধ্যে না আছে কোনো মায়া দয়া, আছে শুধু টাকা উসুল করার ধান্দা। একদিন রাতে মদ খেয়ে এক বিভৎস চেহারার হৃষ্টপুষ্ট ব্যক্তি এসে আমার ওপর অত্যাচারের মাত্রা এত বাড়িয়ে দেয় যে শেষে লোহার রড ঢোকাবার আগেও তার একবারও বিবেক কাঁপল না। শুনেছিলাম এখানে অনেক ধরনের মানুষ আসে, যারা নিজেদের সব রাগ উজাড় করে দেয় আমাদের মতো মেয়ের শরীরে কিছু টাকার বিনিময়ে। আমরাও তাদের দাসী, তাদের সুখের চেয়ে বড় কিছুই নয়। ব্যাস, অত্যাধিক রক্তপাতের ফলে আর ইন্টারনাল ইনজুরির ফলে ওই ছোট্ট ঘরে আমার উলঙ্গ শরীরটাকে ফেলে আমার আত্মা দেহ ত্যাগ করে কয়েক ঘন্টার পরেই। আমার বুকটা কেঁপে উঠল। আমার ইশিকার সাথে এত বড় অন্যায় হয়েছে শুনে আমার রাগে গা কসকস করে উঠল। যে মেয়েটাকে এতটা ভালোবাসা দিয়ে আঁকলে রাখবো ভাবলাম, তাকে কিনা এভাবে। এর যে কিছু ভাবার আগেই চোখ তুলতে দেখি আমি আর সেই ঘরের মধ্যে নেই। আমি উপস্থিত হয়েছি সেই নিষ্পলক গ্রামবাসী জমা হওয়া সেদিনের সেই কবর খোঁড়া মাঠটায়। আমি ভয়ে আঁতকে উঠলাম আর বললাম, আমাকে এখানে কেন নিয়ে এলে? আর এগুলো কাদের কবর? পার্থ কবরের পাশে গিয়ে বলল, যাদের জন্য আমরা আমাদের জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারলাম না, এগুলো তাদের কবর। আমাদের অতৃপ্ত আত্মা এদের শাস্তি দিয়ে ধরাধাম ছেড়ে মুক্তি পেয়েছে। শুধু রয়ে গেছি আমরা 10 জন। দেখলাম সত্যি তো, আজ আর গ্রামবাসী নেই। সব খোঁড়া কবর আজ মাটি দেওয়া। এরই মধ্যে একটা কবর যে এখনো খোলা। তবে কার জন্য এটা? আমার প্রশ্ন করার আগেই কাকিমা বলে উঠল, দিগন্ত, তুমি সেদিন জানতে চেয়েছিলে আমরা 9 জন, তো 3 জন কোথায়? এই দেখো আমাদের পরিবারের বাকি 3 জন সদস্য। এই বলে আমার সামনে এগিয়ে এলো 3 জন অবয়ব। একজন বছর 60-এর ভদ্রলোক, একজন বছর 50-এর ভদ্র মহিলা, আর একজন বছর 24-এর যুবতী। যুবতীর অবয়বটি অন্ধকার ছেড়ে আলোর দিকে আসতেই আমি ভয়ে কেঁপে উঠলাম। এই সেই অবয়বটি সেদিন মিলনকালে এই শিকার মধ্যে যেই মুখটি আমি দেখতে পেয়েছিলাম। ভয়ে ভয়ে বলে উঠলাম, এ কি মিতালি? দেখলাম মিতালি আমার দিকে তাকিয়ে এসে হাসছে। তার পিছনে 2 দিকে এগিয়ে এলো সেই ভদ্রলোক আর ভদ্র মহিলা। ভদ্র মহিলা আমাকে দেখে বলে উঠল, কি রে খোকা, চিনতে পারছিস নিজের মা বাবাকে? নাকি সিঁড়ি দিয়ে ঠেলে ফেলে মেরে ফেলার সাথে সাথেই ভুলে গেছিস আমায়? ছোট থেকে তুই যা চেয়েছিস, যখন চেয়েছিস তাই দিয়ে এসেছি আমরা। আমাদের নুন আনতে পান্তা ফুরোয়, তবু তোকে কোনোদিনও খালি পেটে শুতে দিইনি। অন্যের বাড়ির কাজ করে একটু একটু করে জমানো টাকাও তোর পড়াশোনাতে দিয়ে দিয়েছি। তোর বিজনেসের জন্য টাকা লাগবে বলে কত ধার দেনা করারও চেষ্টা করেছি। তাও যখন কিছু হয়নি,
আমি নিজের নামে লোন নিয়েছি। তোর বিজনেস হবার পর একবারও ঘুরে দেখিসনি আমাদের দিকে। লোনের টাকা শোধ করতে করতেই আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু তোর টাকার প্রতি লোভ এতটাই বেড়ে গেছিল যে আমার নামে থাকা ইন্স্যুরেন্সের টাকা নেবার জন্য আমাকে সিঁড়ি থেকে ফেলে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিলি। তুই কিন্তু তোর বাবাকে চায়ের মধ্যে বিষ মিশিয়ে নাই মারতে পারতিস। তুই তো জানতিস তোর বাবা চা খেতে কত ভালোবাসতো। জানিস, চা পাগল মানুষটা আজও চা খেতে ভয় পায়। তোর বাবাকে বিষ মেশানো চা দিয়ে লোকের কাছে বললি আমার কষ্টে আত্মহত্যা করেছে মানুষটা। আমাদের তিলে তিলে গড়া বিষয় সম্পত্তি তো তোরই থাকতো, কিন্তু আমাদের মৃত্যু অবধি আর অপেক্ষা করতে পারলি না বল? আর কিছু বলার আগেই মিতালি বলল, কি দোষ ছিল তোমার মা বাবার? এটাই দোষ ছিল যে তারা ছোট থেকে তোমার না চাইতেই সব ইচ্ছে পূরণ করেছে? নাকি তোমার জিয়েব বলে আমাকে মেয়ের মতো ভালোবেসেছে, তাই তুমি আমাকে ঠকিয়ে মাঝপথে ছেড়ে দিতে চাইলে তারা তোমাকে আমায় বিয়ে করতে জোর করেছিল বলে? নাকি এটাই তাদের দোষ যে তোমার মতো একটা দানবকে তারা জন্ম দিয়েছে? আচ্ছা, এই প্রশ্নটা কঠিন লাগলে তুমি আমাকে কি কারণে মারলে সেটা না হয় বলো। তোমাকে তো আমি ভালোবেসেছিলাম, ভরসা করেছিলাম, তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তুমি দিনের পর দিন আমাকে ঠকিয়ে অফিসের শেফালির সাথে ওর ফ্ল্যাটে গিয়ে ফুষ্টি নষ্টি করেছ। এমনকি আমার পেটে তোমার সন্তান এসে গেছে জেনেও তুমি আমাকে মিথ্যা অনুশোচনা করে নাটক করে বিয়ের নাম করে সেই পোড়ো বাড়িতে নিয়ে গিয়ে আমাকে 21 বার কুপিয়ে মেরেছ। একবার ভালো করে দেখে বলো তো, চিনতে পারছো কি এই বাড়িটা? আমার চারপাশ হঠাৎ পরিবর্তন হয়ে দেখি আমি উপস্থিত হয়েছি পার্থের বাড়ির সেই ঘরটায় যেখানে ঈশিকার সাথে আমি ঘনিষ্ঠ হতে চেয়েছিলাম। এই সেই ঘর যেখানে দুদিন আগে একটা মেয়েকে ভালোবাসার নাম করে উপভোগ করেছিল, আর কয়েক বছর আগে ভালোবাসার মানুষকে উপভোগ করার পর কবর দিয়েছিল। দেখি চারিদিকের আলো জ্বলছে নিভছে, দেওয়ালের রং সাদা থেকে ক্রমশ কালো ছায়ার শ্যাওলায় ভরে যাচ্ছে। কার্পেটের মেঝেতে আর কার্পেট নেই, এই যে কংক্রিটের উপর শুধু রক্তের বন্যা বইছে। আর সেই রক্ত দেখিয়ে মিতালি আমাকে বলল, কি কিছু মনে পড়ছে? কিন্তু এটা তো পার্থের বাড়ি ছিল। এটা সেই বাড়ি যার নাম মল্লিকা। সেদিন আমাকে মেরে ফেলার পথে অন্ধকারে তোমার হাতটা নাম প্লেটে লেগে যায়। যেহেতু ওই বাড়ির দূর দূরান্ত অবধি কেউ বসবাস করে না, তাই আমার পচা দেহের গন্ধ কারোর নাক অবধি যায়নি। আর অনাথ মেয়েকে কেই বা খোঁজে, তাই আমার মৃত্যুর রহস্য চিরকালের মতো রহস্য রয়ে যায়। তোমার বাবা মাকেও বুঝতে দেওয়ার আগে তুমি শেষ করে দাও। সেদিন পার্থের সাথে আসার পথে একবার যদি বাড়ির নেম প্লেটটা লক্ষ্য করতে, তাহলে ওই ঝা চকচকে বাড়ির সামনেই সেই একই নাম প্লেটের নিজের হাতের রক্তের দাগও দেখতে পেতে। আজ তোমাকে শাস্তি দিয়ে আজ আমাদের 3 জনের আত্মা শান্তি পাবে। শুধু এটা ভেবো না, এই পুরো 9 জনের আত্মাই শান্তি পাবে। ও না সরি, এখন তো 9 জন নয়, এখন তো 10 জন। ভাবছো আমাদের 3 জনকে তুমি খুন করলেও বাকিরা কেন প্রতিশোধ নেবে? তোমার আসল বিজনেস ভুয়ো ওষুধ ডেলিভারির জন্যই এদের যেটুকু বাঁচার উপায় ছিল সেটুকু শেষ হয়ে গেছিল।
আজ শুধু এর নয়, এই গ্রামে যত লোক দেখলে এর চেয়েও অনেক বেশি মানুষ তোমার ভেজাল ওষুধের শিকার। মোটা অঙ্কের টাকা রোজগারের জন্য তুমি যে এই যে তোমার মেডিকেল নলেজটা ভেজাল ওষুধের বিজনেসে লাগিয়েছো, তার চেয়ে একটু যদি ভালো কাজে লাগাতে তাহলে এত মানুষের প্রাণ না নিয়ে এর চেয়ে বেশি মানুষের প্রাণ বাঁচাতে পারতে। তোমার জন্য আজ কত মানুষ অসুস্থ আর কত মানুষ জীবন মরণের সীমান্তে দাঁড়িয়েছে সেটা তোমার আন্দাজেও নেই। তোমার কোনো অধিকার নেই আমাদের জীবন কেড়ে নেওয়ার। আজ সব পাপের শাস্তি তুই পাবি। আমি 7-5 কি সব ভাবতে রইলাম। মিতালি বাকি সবাইকে নিয়ে আমার দিকে এগিয়ে এসে বলল, অমাবস্যা শেষ হতে যায়, তার আগে আমাদের কাজ শেষ করতে হবে। আমি আমি ভয়ে দৌড়ে ছুটতে গিয়ে দেখি পৌঁছেছি সেই মাঠটায়। হঠাৎ হঠাৎ আমার পায়ের শিরা টান ধরতেই আমি পা পিছলে পড়লাম ওই খনন করা একটা মাত্র ফাঁকা কবরটায়। আমার শরীর যেন ধরিত্রী হাসতে পৃষ্ঠে ধরে রাখলো। এক এক করে সবাই আমার উপর মাটি দিতে থাকলো। আমি একটু এদিক ওদিক করতে পারলাম না। এক এক করে 7 জন তার মাটি আমার দিকে ছুড়ে দিল। তারপর দেখি এক পরিচিত মুখ আমার দিকে তাকিয়ে মৃদু হেসে আমার দিকে মাটি ছুঁড়ে দিল। কথাটা বলতে চেয়েও যেন বলতে পারলাম না। তারপর মিতালি এসে তার পেটে আমার সন্তানের হয়েই দিল। সেই অরণ্যের মধ্যেই শেষ হয়ে গেল আমার অস্তিত্ব। কি হলো? কি কোথায় যাচ্ছেন? দাঁড়ান, এখনো তো শেষ হয়নি। জানতে চাইবেন না এই জায়গার নাম কি? এটা মৃত্যুপুরী। বলে না, এই জন্মের পাপ পুণ্যের ফল এই জন্মেই পেতে হয়। তাই পাপীরা সাবধান, পাপ কিন্তু পাপ কেউ ছাড়ে না। তাই আপনি সবার সামনেই পাপ করুন বা সবার পিছনে, আপনার পাপের শাস্তি দিতে আমরা বারবার ফিরে আসব, অন্য রূপে অন্য সময়। তাই এরপর পাপ করার আগে একটু ভেবে করবেন, না জানি কখন আপনার ডাক এসে যাবে। তবে আজ চলি। আর হ্যাঁ, দিগন্তের দিকটাই শুধু শুনেছিলেন, তাই আশা করি কোনটা সত্য আর কোনটা ভনিতা সবটাই আপনার কাছে স্পষ্ট, তাই তো? হ্যাঁ, একটা কথা আগেই বলে দিই, আমি কিন্তু একবারও বলিনি যে আমি দিগন্তকে নদী থেকে উদ্ধার করেছি। মনে করে দেখুন তো, আমি বাড়িতে এসে কি বলেছিলাম। আমি তো নদীর পাড়ে বসে মাছ ধরছিলাম, এই নতুন বন্ধুর সাথে রাস্তায় দেখা হলো, তাই সাথে করে নিয়ে এলাম। যাই হোক, আপনারা খুব বুদ্ধিমান, তাই সেই 10 নম্বর ব্যক্তিটিকে আর আলাদা করে পরিচয় করালাম না। দেখি না দিগন্তের বুদ্ধি বেশি নাকি আপনাদের। বুঝলে অবশ্যই জানাবেন আমাদের, না হলে আমি তো আছি আপনাদের এই রহস্য উদ্ঘাটনের জন্য। আপনারা শুনছিলেন সুভাষিনী বসুর কলমে রক্তামিনী। গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমরা আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্পের সাথে ফিরব, শুধুমাত্র গল্প আড্ডা উইথ সৌভিক ইউটিউব চ্যানেলে।